আমরা এমন একটা দেশে বাস করছি, এখন নিজ দেশে পরবাসী। যেভাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, আইনত স্যার কি বলে এই পুরো বিষয়টা কি একদম আইনগতভাবে ঠিক প্রক্রিয়ায়? আমাদের ডকুমেন্টেশন আছে, ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশন গুলো আমরা পাঠাই সারা পৃথিবীতে। এগুলো যাচাই করে দেখবে না whether it is true or not। ইসকনটাও দ্বিখণ্ডিত হয়ে গেছে বলে আপনার মনে হয়? আমি এইমস হসপিটালে দিল্লিতে যদি না যেতাম, আমি কিন্তু সুস্থ হতাম না, আমি মরেই যেতাম। চিন্ময় প্রভুর মামলা করতে গিয়ে আমাদের যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, সেটা সাংঘাতিক একটা হিউম্যান রাইটস এর লঙ্ঘন। এই ভিডিও শুরুতে আপনাদের আজ দুটো জিনিস দেখাতে চাই। এই পাসপোর্টটি আমাদের পরিবারের এক পাসপোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি পাসপোর্ট। সেটা ছিল আমার দাদুর যে ঠাকুমা, তার গোলাপ সুন্দরী দাস। 1957 সালের এই পাসপোর্ট, অর্থাৎ তিনি শেষবারের মতো বাংলাদেশে গেছিলেন 1957 সালে। এবং এই যে পাসপোর্টটা আপনারা দেখছেন, তা হলো আমার বাবার দাদুর পাসপোর্ট। এইখানে আমাদের আগেকার জায়গা, মানে আগে যে বাংলাদেশে যেখানে থাকতাম তার অ্যাড্রেসটাও লেখা আছে, দেহেরগাটি, বরিশাল। এই পাসপোর্টগুলো যখন আজকে আমি দেখতে বসছিলাম, বিশ্বাস করুন আমার অত্যন্ত আবেগঘন একটা মুহূর্ত সৃষ্টি হয়েছিল। মনে হয়েছিল যেভাবে দিনের পর দিন সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে ওপার বাংলায়, যার ফলে আজকে এই ভারতবর্ষে লাগাতারে কোটি কোটি হিন্দুরা এসে একসময় জমা হয়েছিলেন, সেই একই রকম দৃশ্য আজও আমাদের বাংলাদেশ থেকে কিন্তু গেল না। সংখ্যালঘুদের উপর নির্যাতন, যে নির্যাতন 1950 সাল থেকে চলছে, তা আজকের এই বাংলাদেশ 1925 সালেও কিন্তু বর্তমান। চিন্ময় প্রভু বা চিন্ময় মহারাজ যিনি এখন জেলে আছেন, তার বিরুদ্ধে যে ঘটনা, যা নিয়ে আমি লাগাতার স্টোরি করেছি, আজকে আমার ওই ঘটনা সেই 1950 সাল 1957 সালের এই পাসপোর্টগুলো স্মৃতি কিন্তু ফিরিয়ে আনে। একদম নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে আমি ওই সময় না থাকলেও বিশ্বাস করুন, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, আপনারা দেখুন নিবারণ চন্দ্র দাস, সম্ভবত জায়গাটার নাম দেহেরগাটি, বরিশাল। ইনি ছিলেন আমার বাবার দাদু। অর্থাৎ সে সময়কার জায়গা। আমি যখন এগুলো দেখি, 16ই সেপ্টেম্বর 1957, আমার বরিশাল যাওয়ার একটা স্বপ্ন এর আগে বহুদিন আপনাদের ভিডিওতে আমি বলেছি। কারণ আমাদের পূর্বপুরুষরা থাকতেন বরিশালের এই দেহেরগাটি নামক কোন একটা জায়গায়। আমি জানি না এই জায়গাটা এখনো এক্সিস্ট করে কিনা, কিন্তু বিশ্বাস করুন এই বরিশাল, এই বাংলাদেশ, কোথাও গিয়ে এই ভারতীয়রাও কিন্তু এই পার্টিকুলার জায়গাগুলোর সাথে নিজেদের রিলেট করতে পারতো। কিন্তু আজকে যেভাবে সংখ্যালঘুর উপর, হিন্দুদের উপর নিপীড়ন চালাচ্ছে বাংলাদেশের এই মুসলমান মৌলবাদী ইউনূস সরকার, জামাত সরকার, তা কিন্তু আজকে আন্তর্জাতিক ইস্যু, যা বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা কালকে ফের একবার অগ্রাহ্য করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন বিশ্বের কোনো প্রভাবশালী দেশ কিন্তু আজ তা অগ্রাহ্য করছে না। তুলসী গ্যাবটের কাছে ফের একবার একটি চিঠি লেখা হলো। সেই চিঠিটি কারা লিখলেন? চিঠিটি লিখলেন সেকুলার বাংলাদেশ মুভমেন্ট নামে এক সংগঠন। ডোনাল্ড ট্রাম্প যেদিন অফিসিয়ালি সিআইএ ডিরেক্টর হিসাবে তুলসী গ্যাবটকে নিযুক্ত করলেন, ঠিক সেদিনই এই চিঠিটা লেখা হলো একগুচ্ছ দাবি নিয়ে। এবং সেই দাবির কেন্দ্রবিন্দুতে সেই সংখ্যালঘুদের উপর অত্যাচার, চিন্ময় প্রভুকে জোরপূর্বক জেলে দিনের পর দিন আইনি সহায়তা ছাড়া আটকে রাখা, এবং একাধিক আরো দাবি। কিন্তু আমার বক্তব্য হলো, 1925 সালে এসেও এ ধরনের অত্যাচারের চিত্র কেন বাংলাদেশের মাটি থেকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়বে? কালকে পররাষ্ট্র উপদেষ্টা ভারতের এক মিডিয়াকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন এই পুরোটাই নাকি গুজব, অপপ্রচার। অথচ তথ্য বলছে দিনের পর দিন চিন্ময় প্রভুর জামিন হচ্ছে না, কারণ ওনার আইনজীবীরা আদালতে সওয়াল করার সুযোগটাই পায়নি প্রথম দিকে। আসল অপরাধীকে জেলে ঢোকানোর বদলে হাসপাতাল অবধি পাঠিয়ে দেওয়া হয়েছিল। অথচ এই চিন্ময় প্রভুর এই কাণ্ডকে সামনে রেখে বাংলাদেশের সরকার কিন্তু আজও উদাসীন। অথচ তথ্য বলছে চিন্ময় প্রভুর ঘটনায় আজকে দিনের পর দিন ওনাকে জেলে বন্দি করে রাখা হয়েছে, কারণ ওনার আইনজীবীরা আজ অবধি ঠিক করে আদালতে সওয়াল করার সুযোগও পাচ্ছেন না। দেখুন, সংখ্যাগুরু তত্ত্বে আমি বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করুন যখন এরকম হিন্দু ধর্মাবলম্বীর উপর মানুষের চিত্র, ছবি, ভিডিও আমি লাগাতার ভাবে দেখছি, আমার হোয়াটসঅ্যাপে আসছে, তখন তো বলতেই হয় এই মোহাম্মদ ইউনূস সরকার দিনের পর দিন এই রাজাকার জামাতিপন্থী মৌলবাদীদের যেভাবে প্রশ্রয় দিচ্ছেন, আমার মনে হয় এই রকম পাসপোর্ট গুলো হয়তো অতীতের সঙ্গে আজকে বর্তমানে ফিরে আসাও সময়ের অপেক্ষা। নিয়ম অনেক বদলেছে, দুই দেশের সম্পর্ক অনেক বদলেছে, কিন্তু বাংলাদেশের এই জামাতি শাসন যে আজও বদলায়নি, তা কিন্তু আজকে দিনের আলোর মতো স্পষ্ট।
যে চিঠিটা লেখা হলো সেই চিঠিতে কি লেখা হয়েছে আমি একটু আপনাদের বলছি। এই চিঠিতে একগুচ্ছ দাবি করা হয়েছে। মূলত নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের এই মিটিং এর পর এই সংগঠন মনে করেছে সংখ্যালঘুদের রক্ষা করাই এটাই হয়তো সেরা সময়। তাই তারা ট্রাম্প প্রশাসনকে এই ধরনের চিঠি লিখেছেন। চিঠিতে প্রথম পয়েন্টে তারা বলেছেন চিন্ময় প্রভুর মুক্তির জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র তার যে সাংগঠনিক ক্ষমতা এবং যার ডিপ্লোম্যাটিক যে ক্ষমতা তার জোরে যেন বাংলাদেশ সরকারকে বাধ্য করে চিন্ময় প্রভুর মুক্তিকে নিশ্চিত করার জন্য। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে বাংলাদেশে এখনো লাগাতার সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। ইসকনকে বলা হয়েছে রয়ের দালাল। সংখ্যালঘুরা আজ প্রকাশ্যে রাস্তায় আসতে ভয় পাচ্ছে। এক দুটো জায়গা ছাড়া দিনের পর দিন সংখ্যালঘুরা কার্যত আত্মগোপন করে থাকছে ভয়ে। খোলা আকাশে মুক্ত বাতাসে তাদেরকে কথা বলার সুযোগটা অবধি দেওয়া হচ্ছে না। যারা কথা বলছে তাদেরকে আওয়ামী লীগের দালাল কিংবা ভারতের দালাল হিসাবে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। চাকমা সম্প্রদায়ের উপর লাগাতার ভাবে সেনাবাহিনীর সদস্যরা নিপীড়ন চালিয়েছেন, আক্রমণ করছেন। চট্টগ্রামের যে জায়গা, চট্টগ্রামে যে বিস্তীর্ণ স্বর্ণকারদের দোকান যে যে সকল জায়গায় আছে তাদের একের পর এক দোকান ভাঙচুর করে দেওয়া হয়েছে। অর্থাৎ সংখ্যালঘুর এক বৃহত্তর কমিউনিটি গড়ার চেষ্টা করলেও জামাতিরা যেভাবে সংখ্যালঘুদের গিলে খাওয়ার চেষ্টা করছে তা একটা স্বাধীন গণতন্ত্র গণতান্ত্রিক দেশে কিন্তু হতে পারে না। অনেকে বলবেন ভারতের সংখ্যালঘুদের অবস্থা অনেকে খারাপ, কিন্তু তথ্য কি বলছে আপনারা দেখুন। স্বাধীনতার পর ভারতের সংখ্যালঘুর সংখ্যা ঠিক কত ছিল, আজকের দিনে সংখ্যালঘু শতাংশ হিসাবে ঠিক কত শতাংশে গিয়ে পৌঁছেছে। আর বাংলাদেশের হিসাবটা একদম উল্টো। বাংলাদেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘুদের সংখ্যা, হিন্দুদের সংখ্যা কমতে শুরু করেছে, যার মূলে কিন্তু বর্তমানের এই জামাতপন্থী, ইসলামপন্থী পাকিস্তানপন্থী মোহাম্মদ ইউনূসের সরকার। পরবর্তীকালে এই চিঠিতে বলা হয়েছে জাতিসংঘ যেন ইমিডিয়েট আকারে অ্যাক্ট করে, জাতিসংঘকে রেসপন্স করতে হবে। আমেরিকান যেন জাতিসংঘকে বাধ্য করে, কারণ এই রকম গণহত্যা এর আগে বাংলাদেশের ইতিহাসে দেখা যায়নি। পরবর্তীকালে চিঠিতে বলা হয়েছে ডিসেম্বর 2024 অবধি, শেখ হাসিনা পরবর্তী সময় 5ই আগস্ট থেকে ডিসেম্বর 24 অবধি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার সংখ্যা 2200টি, যা 2023 সালে ছিল মাত্র 302টা। একদম অফিসিয়াল তথ্য ধরে এই চিঠিতে তুলসী গ্যাবট অবধি পৌঁছে দেওয়া হয়েছে একাধিক তথ্য। কিন্তু আমার প্রশ্ন হলো, কালকে এত কিছু জেনেও পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশে এই যে সংখ্যালঘুদের উপর নিপীড়নের কথা আমরা জানতে পেরেছি তা নাকি ভারতের মিডিয়ার অপপ্রচার। আমরা সিসিটিভি দেখিয়েছি, আমরা ছবি দেখিয়েছি, আমরা বাংলাদেশের নাগরিক রবীন্দ্র ঘোষের ইন্টারভিউতে একের পর এক লাগাতার ঘটনার সমালোচনার কথা তুলে ধরেছি। তারপরেও বাংলাদেশের সরকার সম্পূর্ণভাবে ডিনাইল মোডে আছে, যা গণতান্ত্রিক একটা দেশের অত্যন্ত ভয়ঙ্কর চিত্র। দেখুন, সরকারে থাকলে ভুলভ্রান্তি হবেই, কিন্তু ভুলকে অ্যাড্রেস করে শুধরে নেওয়াটাই হলো একবিংশ শতকের একটা স্বাধীন রাষ্ট্রের কাজ। কিন্তু দিনের পর দিন সংখ্যালঘুদের উপর অত্যাচারের যে ঘটনা বাংলাদেশের মাটি থেকে আমরা শুনতে পাচ্ছি তা নিঃসন্দেহে লজ্জাজনক, ধিক্কারজনক। নরেন্দ্র মোদীর হাতে দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, অন্তত বাংলাদেশ ইস্যুতে। পক্ষান্তরে কূটনৈতিক সম্পর্কগুলোকে জোরদার করার জন্য এবং বদলে ফেলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে পল কাপুরকে, যিনি আবার নিজে হিন্দু ভারতীয় বংশোদ্ভূত। অর্থাৎ সব মিলিয়ে সংখ্যালঘুদের উপর ইউনূস সরকারের পরবর্তী পদক্ষেপের উপর তুলসী গ্যাবটের অ্যাকশন এবং আমেরিকা এবং ভারত পরবর্তীতে পদক্ষেপ কি নেয় তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে। তাই মোহাম্মদ ইউনূস সরকার দয়া করে একটাই অনুরোধ, সংখ্যালঘুদের উপর অত্যাচার করার সাহস আর অন্তত আপনারা দেখাবেন না, কারণ এই সম্পূর্ণ ইস্যুটি এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। ফলে আপনারা যতই ভাওতাবাজি করুন, আপনারা যতই বলুন সংখ্যালঘুদের উপর অত্যাচার কোনোভাবেই হয়নি, বাংলাদেশ সবকিছু ঠিক আছে, সেই যে আজ এই যে গালগল্প মানুষ আর খাচ্ছে না তা কিন্তু এই চিঠিতেই স্পষ্ট। রবীন্দ্র ঘোষের মতো আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী ডোনাল্ড ট্রাম্পকে এর আগেই চিঠি লিখেছিলেন, আর এরপরে সিআইএ ডিরেক্টর তুলসী গ্যাবটের কাছে এই ধরনের বিস্ফোরক চিঠি, যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসকে বিপাকে ফেলতেই পারে। সংখ্যালঘু এই ডকুমেন্টেড গুলো আমেরিকার কাছেও পাঠানোর পরিকল্পনা করেছেন? না, ডকুমেন্ট গুলো তো অলরেডি পাঠিয়ে দিয়েছি, ওনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, নিশ্চয়ই জানেন, এত সহজ না। আমরা মানবাধিকার সংস্থা কোমর বেঁধে নেমেছি যে আমরা সত্যটাই উপস্থাপন করব, আমরা মিথ্যা বেসাতি নিয়ে আমরা কিছু করতে চাই না। একাধিক বাণিজ্য ব্যাংকের লোন আপনার জন্য বন্ধ হয়ে যেতে পারে, অর্থনৈতিক দেউলিয়া আপনার দেশকে ঘোষণা করা হতে পারে। সমস্ত দিক দিয়ে বাংলাদেশ যেভাবে
একটু 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 করে বিপাকে পড়ছে, তার দায় কিন্তু মোহাম্মদ ইউনূসকে নিতে হবে এবং নেওয়ার সময় চলে এসছে। এবং আন্তর্জাতিক যেভাবে প্রেশার আপনার উপর বৃদ্ধি পেতে শুরু করেছে, এই ভাওতাবাজি রাজনীতি যে আর অনন্তকাল ধরে চলবে না, তা হয়তো আপনারাও বুঝতে পারছেন। দেখুন, মানুষকে ভুল বুঝে একটা সময় অবধি ক্ষমতায় টিকে থাকা যায়, কিন্তু দিনের পর দিন মানুষের নয়নের মণি হয়ে ওঠার জন্য রাজনীতিটা জানতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়। দুটো ভাওতাবাজিমূলক কথাবার্তা ক্যামেরার সামনে বলে হিরো হওয়া যায়, কিন্তু আসলে গ্রাউন্ড লেভেল যে অ্যাক্টিভিটি আপনারা করছেন, সেখানে আসলে আপনাদেরকে মানুষ ভয় পাচ্ছে, ভীত সন্ত্রস্ত হচ্ছে এবং দিনের পর দিন একটু একটু করে আপনাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। আপনারা হয়তো বুঝতেও পারছেন না। জামাত আসুক কিংবা মোহাম্মদ ইউনূস থাকুক, বাংলাদেশের অবস্থা, এই জামাতিরা, এই মৌলবাদীরা যেরকম অন্ধকারে মানে নিয়ে গেলেন, সে থেকে উত্তরণের জন্য, আলোর ছেটানোর জন্য কিভাবে সম্ভব, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। কি ভাবছেন আপনারা? দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সংখ্যালঘুদের হয়তো জোট বাঁধার একটা সময় চলে এসছে, এবং সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনা গোটা পৃথিবীর হিন্দুদের কাছেও কিন্তু একটা শিক্ষণীয় হয়ে থাকলো। অন্তত এই ধারাবাহিকভাবে বাংলাদেশের এপিসোডগুলো সেই দিকটাই কিন্তু আলোকপাত করতে সাহায্য করছে। ভালো থাকবেন, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।